4 দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। 9 জেলায় অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। গুলশানে বৈঠকে রাষ্ট্রদূত। জাতীয় নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পোস্টাল ভোট। প্রভাব পড়বে 260টি আসনে। ভোটের হার বেড়ে ফলাফলে আসতে পারে বড় পরিবর্তন, মত বিশেষজ্ঞের। জকসুতে প্রথমবারেই শিবিরের বাজিমাত। ভিপি নির্বাচিত হলেন রিয়াজুল ইসলাম। জিএস, এজিএস সহ 16 পদে জয় জয়কার। প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা কামনা। এবং রাজস্ব আদায়ে 1000 কোটি টাকার অটোমেশন প্রকল্প দেখছে না আলোর মুখ। প্রয়োজন রাজনৈতিক সরকারের শক্ত পদক্ষেপ। সময় লাগলেও টেকসই পদ্ধতি চায় এনবিআর। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। 4 দিনের সফরে রোববার উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 9 জেলায় সফরে মাওলানা ভাসানী, শহীদ আবু সাইদ, নানি মরহুমা তৈয়বা মজুমদার সহ জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন তিনি। সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। দেশে ফেরার পর প্রথমবার ঢাকার বাইরে সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার থেকে 4 দিনের জন্য উত্তরাঞ্চলের 9টি জেলা সফরে যাচ্ছেন তিনি। এই সফরকালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাইদ, নানি মরহুমা তৈয়বা মজুমদার সহ জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সাক্ষাৎ করবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গেও। সফর উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। সফরের তালিকায় রয়েছে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট। 14 জানুয়ারি দুপুরে বগুড়ার গাবতলী হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তারেক রহমানের সফর কোনো নির্বাচনী কর্মসূচি নয়। গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করবেন তিনি। যারা কষ্ট করেছে, জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের প্রতি সম্মান জানানো, সেই কাজগুলো উনি করছেন। এখন যখন ক্যাম্পেইনের সময় আসবে তখন উনি সেটা প্রস্তুতি দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এদিন ডিআরইউ মিলনায়তনে দোয়া অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, বেগম জিয়া তার সারা জীবন উৎসর্গ করেছেন দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায়। অনেকে 2008-এর নির্বাচনের কথা বলেন। আমি আজকে অতীতে বলেছি, আজকে আবার বলতে চাই, 2008-এর নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন এবং অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটির আয়োজন করা হয়েছিল। বিএনপি নেতারা বলেন, ১/১১ সরকারের অধীনে 2008-এর নির্বাচন ছিল দেশি বিদেশি চক্রান্ত ও পরিকল্পনার অংশ। তাকে যেন সর্বোচ্চ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্বেগ নেই চীনের। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানের প্রতি গভীর সমবেদনা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। They are ready to work with the next elected government of Bangladesh. এবং ওনারা গুরুত্ব সহকারে বিবেচনা করে তারেক সাহেবের রোল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি তারেক রহমান সাহেবের রোল ইন লিডিং বাংলাদেশ ইনটু দ্য ফিউচার। সরকার ও ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে জামায়াতে ইসলামী বলছে, সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা রয়েছে। দলটির নায়েবে আমির বলছেন, পাতানো ভোট হলে গভীর সংকটে পড়বে দেশ। সারা দেশে মারাত্মকভাবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বুধবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে আসেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি। সঙ্গে ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক। 1.5 ঘণ্টাব্যাপী বৈঠকে উঠে আসে নির্বাচন ইস্যু। পরে সংবাদ সম্মেলনে কথা বলেন জামাত নেতারা। আলোচনার নানা বিষয় তুলে ধরে জানান, আগামীতে পাতানো নির্বাচন হলে দেশ গভীর সংকটে পড়বে। গত
1-2 সপ্তাহ ধরে সরকার এবং ল এনফোর্সিং অথরিটি যারা আছে ইনক্লুডিং সেনাবাহিনী যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে, এতে এই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা। এদিন বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জামাতের প্রতিনিধি দল। পরে সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির সরকার ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন। সারা দেশে মারাত্মকভাবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এবার প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য আমরা দেখেছি। বিভিন্ন জায়গায় দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে, দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এই ধরনের ডিসি এসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে। একটি দলের পক্ষ থেকে ফ্যামিলিকে কার্ড দিচ্ছে যে ওরা ক্ষমতা গেলে কার্ড ছাপাইয়া দিচ্ছে যে এটা কার্ড করবে। এটা পরিপূর্ণভাবে সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। আমরা এটা দৃষ্টি আকর্ষণ করেছি এবং ইলেকশন কমিশন আশ্বস্ত করেছেন যে ধরনের ঘটনা হলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচনে এনসিপিকে জামাত 10টি আসন দিচ্ছে এমন তথ্য সঠিক নয় বলেও জানান জামাতের নায়েবে আমির। রাখতে চাচ্ছি যেহেতু আমরা নির্বাচন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন 15,33,000 জনেরও বেশি ভোটার। আসন ভিত্তিক নিবন্ধনের জন্য তথ্য বিশ্লেষণে দেখা যায় এই ভোটাররা প্রভাব রাখবেন 260টি আসনে। বিশেষজ্ঞ বলছেন পোস্টাল ব্যালটের কারণে বাড়বে ভোটার হার, যার মাধ্যমে ফলাফল আসতে পারে বড় পরিবর্তন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে অ্যাপে নিবন্ধন করেছেন 15,33,000 জনের বেশি। এর মধ্যে 7,72,000-এর বেশি 122টি দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিক। সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি প্রবাসীরা। বাকি 7,61,000-এর বেশি নিবন্ধন করেছেন দেশের ভেতর থেকে। তাদের সিংহভাগই সরকারি চাকরিজীবী। ইসির তথ্য অনুযায়ী 260টি আসনের প্রতিটিতে পোস্টাল ব্যালটে ভোট দিবেন 3,000 জনের বেশি। এর মধ্যে 18টি আসনের প্রতিটিতে নিবন্ধন করেছেন 10,000 জনের বেশি, আর 115টি আসনের প্রতিটিতে ভোট দেবেন 5,000 জনের বেশি। সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন ফেনী 3 আসনে 16,093 জন। নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম মনে করেন, এবারের নির্বাচনে আসন ভিত্তিক জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পোস্টাল ব্যালট। যে ভোটটা আবার এমনিতে পড়বে, ইন পার্সন করবে, তার সঙ্গে এই বাড়তি পোস্টাল ব্যালটের ভোটটা যুক্ত হবে, অর্থাৎ ভোটার টার্ন আউট কিছুটা হলেও বাড়বে। এটা যুক্ত হওয়াতে যেটা হবে যে আপনার 1 নম্বর হচ্ছে ভোটের টার্ন আউটটা বাড়বে, 2 হচ্ছে কম্পিটিশনটা বেড়ে যেতে পারে। যখন কম্পিটিশনটা বাড়বে তখন কিন্তু ভোটের ফলাফল পাল্টে যেতে পারে। আরও বলেন, পোস্টাল ব্যালটের কারণে ভোট পড়ার হার বেড়ে নির্বাচনী ফলাফলের ইতিহাসে বড় পরিবর্তন দেখা যেতে পারে। প্রবাসী ভোটাররা কোনো একটা প্রার্থীর পক্ষে বেশি ভোট দিয়েছে, এটা হতেই পারে। সো তখন কিন্তু যদি অন্য কোনো প্রার্থী জেতার সম্ভাবনা থাকে তখন কিন্তু তার আবার হেরে যাওয়ার সম্ভাবনা থাকে। 2-3 হাজার না, 5টা-10টা ভোটের ব্যবধানে একজন প্রার্থী হেরে গেছে, তখন এই যে ভোটগুলো বড় ফ্যাক্টর হিসেবে দেখা দেবে। পোস্টাল ব্যালট ভোটে প্রতিদ্বন্দ্বিতা বাড়াবে বলেও মনে করেন তিনি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদীয় আসনে এখন নির্বাচনী আমেজ। প্রার্থীদের কাছে ভোটাররা তুলে ধরছেন উন্নয়ন বঞ্চিত, অপ্রাপ্তি আর নানা প্রত্যাশার কথা। ব্রাহ্মণবাড়িয়া থেকে হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের সিমরানকান্দি এলাকায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় অংশ নেওয়া সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানবো। নদী খননের নামে এখানে লুটপাট হয়েছে। আমরা চাই আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন নদী প্রকৃতি নিয়ে কাজ করেন এবং এই তিতাস নদী নাব্যতা ফিরিয়ে দেওয়ার জন্য তারা যেন চেষ্টা করেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কোনো সরকারি মেডিকেল কলেজ নাই। এটা আমাদের সারা ব্রাহ্মণবাড়িয়ার যত আরাপাব জনসংখ্যা সাধারণ যারা আছে সবার একটা প্রাণের দাবি, এখানে একটা মেডিকেল কলেজ হোক, একটি শিশু পার্ক হোক, আর একটি কালচারাল কমপ্লেক্স যেটি ইতিমধ্যে হওয়ার কথা ছিল, প্ল্যানিং হয়েছে, এখনো পাস হয়েছে। এই কালচারাল কমপ্লেক্সের জন্য এখানে করার উদ্যোগ গ্রহণ করতে পারেন। যানজট নিরসনে আসলে কি করা যায়, এটা আশা করি রাজনৈতিক দলগুলো এবং যারাই ভোটে জিতে আসুক তারা আশা করি এই ব্যাপারে ইশতেহারে রাখবেন। নাগরিককে ভালো রাখতে যে দেশের জীববৈচিত্র্য, পরিবেশগত অবকাঠামোগুলো সবগুলো সুনিশ্চিত করে যেন তারা একটা পরিবেশ বান্ধব সরকার গঠিত হয়। শহরের যে আইন শৃঙ্খলার দিনে দিনে যে অবনতি হচ্ছে, আগামী সরকারের কাছে আমি চাচ্ছি জোরালো আবেদন যাতে আইন শৃঙ্খলার যাতে দ্রুত উন্নতি হয়।
সকালের সময় আরও থাকছে। 40 বছরেও আসামির দেখা পায়নি কুষ্টিয়ার খোকসার উপকারাগার। রাখা হচ্ছে গবাদি পশু, জ্বালানি কাঠ। খুলে পড়ছে পলেস্তারা, সংস্কার করে সেবামূলক কাজে ব্যবহারের দাবি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভিপি, জিএস সহ 21টি পদের মধ্যে 16টিতেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য। ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল জয় পেয়েছে 4 পদে। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা চেয়েছেন বিজয়ীরা। এ উচ্ছ্বাস বিজয়ের। দীর্ঘ 2 দশকের প্রতীক্ষা শেষে অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল তাদের কাঙ্ক্ষিত শিক্ষার্থী সংসদ। মঙ্গলবার অনুষ্ঠিত যোগসু নির্বাচনের ইতি ঘটল বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে। নির্বাচনে গুরুত্বপূর্ণ সবগুলো পদেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য। ভিপি পদে বিজয়ী রিয়াজুল ইসলাম পেয়েছেন 5,558 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের AKM রাকিব পেয়েছেন 4,688 ভোট। জিএস পদে জয়ী আব্দুল আলিম আরিফ পেয়েছেন 5,475 ভোট। নিকটতম প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন 2,023 ভোট। এজিএস পদে জয়ী মাসুদ রানা পেয়েছেন 5,020 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুল ইসলাম তানজিল পান 4,022 ভোট। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়তে সকলের সহযোগিতা চাইলেন বিজয়ী প্রার্থীরা। এই নির্বাচনের আমাদের স্লোগান ছিল সংগ্রামে সম্ভাবনা, একসাথে পথে চলা। আমরা অতীত সংগ্রামে আপনাদের সবাইকে নিয়ে যেভাবে একসাথে পথে চলেছি, ভবিষ্যতে আমাদের সম্ভাবনাময় দিনগুলোতে আমরা একসাথে পথ চলতে চাই এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের যত রকমের ইশতেহার ছিল সেগুলো নিয়ে আমরা যে কাজ করতে চেয়েছি সেগুলো প্রত্যেকটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করব এবং কাজ করে দিব আপনাদের জন্য ইনশাআল্লাহ। প্রথমবারের শিক্ষার্থী সংসদ নির্বাচনের সাক্ষী হতে পেরে উচ্ছ্বাস জানালেন সাধারণ শিক্ষার্থীরা। বিজয়ীরা প্রতিশ্রুতি ভুলে যাবেন না, এমনটাই প্রত্যাশা তাদের। ক্যাম্পাসে আবার প্রথম যোগসু নির্বাচন, তো সেই হিসাবে আমরা খুবই আশাবাদী যে আমাদের নতুন কিছু হবে। ওনারা যেন ইশতেহার মোতাবেক কাজ করে যান আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য। দ্বিতীয় ক্যাম্পাসের কাজটা সম্পূর্ণ করাবেন। নতুন বিপিজিএস এর কাছে আমাদের প্রথম প্রত্যাশা হলো জগন্নাথের শিক্ষার্থীদের কোনো হল নেই, তাদের থাকার কোনো জায়গা নেই, তাদের যাযাবর জীবনটার অবসান ঘটানো। গুরুত্বপূর্ণ 3টি পদ সহ 21 পদের 16টি পদে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। 3টি সম্পাদকীয় পদ ও 1টি সদস্য পদে জয় পেয়েছে ছাত্রদল। একমাত্র ছাত্রী হল সংসদেও জয় পেয়েছে ইসলামী ছাত্রী সংস্থা। বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পাবার 2 দশক পর প্রথমবারের মতো ছাত্র সংসদ পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের প্রত্যাশা, তাদের ভোটে বিজয়ী প্রার্থীরা গড়ে তুলবেন তাদের স্বপ্নের ক্যাম্পাস। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। রাজস্ব আদায় ব্যবস্থাপনা অটোমেশনে বারবার ব্যর্থ হচ্ছে এনবিআর। হাজার কোটি টাকার প্রকল্প নিলেও বাস্তবে আলোর মুখ দেখছে না। অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাস্তবায়ন সহজ ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। আর ব্যবসায়ীরা বলছেন রাজনৈতিক সরকারের শক্ত অবস্থান ছাড়া সম্ভব নয়। আর এনবিআর চেয়ারম্যান জানান দীর্ঘ সময় লাগলেও টেকসই অটোমেটেড পদ্ধতিতে নিয়ে আসা হবে সব কার্যক্রম। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। রাজস্ব বিভাগের অটোমেশন, পরামর্শ, উদ্যোগ আর কার্যকর সিদ্ধান্তের অভাবে পেরিয়েছে প্রায় 1 যুগ। পরিবর্তন হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর একাধিক চেয়ারম্যান, তবে পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থা দৃশ্যমান করতে পারছে না সংস্থাটি। একটা হলো ইয়ার এন্ডিং এর পর ব্যবসায়ীরা মনে করেন রাজস্ব সিস্টেমকে স্বচ্ছ করতে প্রয়োজন রাজনৈতিক সরকারের শক্ত পদক্ষেপ। ভ্যাটের ব্যাপারে গবেষণা করে ভ্যাটকে যদি একদম করা হয়, টোটালি ডিজিটাইজ করা হয়, আমার বিশ্বাস তাতে অনেক ভালো ফল হবে। এবং এর মধ্যে যে কারাপশনগুলো আছে, গ্রে এরিয়াগুলো আছে, সেগুলোকে কিন্তু বন্ধ করতে হবে। যেটার পলিটিক্যাল পাওয়ার ছাড়া করা কঠিন, আর স্ট্রং পলিটিক্যাল পাওয়ার দরকার। অর্থনীতিবিদরা বলছেন স্বার্থান্বেষী মহলের সব অনৈতিক বাধা উতরাতে পারত অন্তর্বর্তী সরকার। রিফর্মের ক্ষেত্রে একটা বড় ধরনের বিগ পুশ লাগবে, তো সেই বিগ পুশটা এখন পর্যন্ত ভিজিবল আমরা কোনো কিছু দেখছি না। হয়তো এনবিআর কাজ করছে তার ব্যাকগ্রাউন্ডে। এই সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এখন কোনো রাজনৈতিক প্রভাব নাই, এই ক্ষেত্রে অনেকগুলো রিফর্ম করে বাস্তবায়নের দিকে যাওয়ার একটা সুযোগ ছিল।
কিন্তু সেটা আসলে আমরা এখন পর্যন্ত ভিজিবল কোনো কিছু দেখছি না। বর্তমানে অনলাইনে রিটার্ন ও ভ্যাট চালান দিতে পারছেন করদাতারা। স্বয়ংক্রিয় হয়েছে বন্ড ব্যবস্থাপনা, তবে প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে লেনদেন সহ সব কম্পোনেন্ট পেপারলেস করতে চায় এনবিআর। সে লক্ষ্যে 1000 কোটি টাকার প্রকল্প নিলেও প্রক্রিয়া শুরু করেনি সংস্থাটি। নতুন একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, যেটা অ্যাপ্রুভ করেছে আমাদের প্ল্যানিং কমিশন থেকে, কিন্তু এখন পর্যন্ত প্রসেসটা শুরু হয়নি। লম্বা সময় লাগবে হয়তো, কিন্তু আমরা কম্প্রিহেন্সিভ একটা অটোমেশন চাই। গভর্নমেন্টের অন্য সকল অটোমেটেড সিস্টেমের সাথে আমরা লিঙ্কড হতে চাই, ইন্টারঅপারেবল হতে চাই, যাতে করে আমাদের এটা সুফল সেটা আমরা সরাসরি পেতে পারি। দেশের জিডিপির অনুপাতে রাজস্ব আয় বাড়াতে নানা পরামর্শের পাশাপাশি অনিয়ম বন্ধে অটোমেশনে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। তবে এনবিআর সূত্র বলছে, নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অদৃশ্য শক্তির কাছে ধরাশায়ী হয়ে রাঘব বোয়ালদের আর্থিক ফায়দা লোটার সুযোগ দিতেই গতি পাচ্ছে না প্রকল্পটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। আটলান্টিক ও ক্যারিবীয় সাগরে দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল মার্কিন সেনারা। তীব্র নিন্দা রাশিয়ার। ভেনেজুয়েলা ইস্যুতে 3 ধাপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। সূর্যের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা, বেড়েছে ঠান্ডাজনিত রোগ। বেশি বিপাকে পড়ছে বৃদ্ধ এবং শিশুরা। শীতের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিলে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ এবং মেহেরপুর জেনারেল হাসপাতালে আছেন বেনিয়ামিন। সরাসরি প্রথমে যুক্ত হব মেঘের সাথে। তিলোত্তমা নগরীতে আজ অনেকটা সাত সকালবেলায় আমরা দেখেছি রাজধানীর বুকে সূর্যের দেখা মিলেছে। তবে সূর্যের দেখা মিললেও যে শীতের যে তীব্রতা সেটি কিন্তু কমেনি। পাশাপাশি আমরা দেখছি যে এই সূর্যের দেখা মিললেও রাজধানীতে যে শীতের তীব্রতার কথা যেমনটা বলছিলাম, অর্থাৎ এই শীতের তীব্রতা মূলত এখনও বাহিরে কিন্তু আমরা দেখছি যে হিম বাতাস কিন্তু বয়ে চলছে এবং সেই সঙ্গে মূলত এই হিম বাতাসে যারা ছিন্নমূল মানুষ রয়েছেন কিংবা সাধারণ মানুষ, স্কুলগামী যে সকল বাচ্চারা রয়েছেন, তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন। অর্থাৎ শীতের বাতাসের আর্দ্রতা বেশি থাকায় তারা মূলত বিপাকে পড়েছেন। রাজধানীর ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস। এবং অন্যদিকে যেমনটা বলছিলাম যে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে এবং তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াসের বা তার নিচে নামলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ হিসাবে গণ্য করা হয়, যা কিন্তু এখনও আজকে কিন্তু তার মানে বলাই চলে যে শৈত্যপ্রবাহ নেই। অর্থাৎ যেহেতু 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে যখন নামে তখন এই শৈত্যপ্রবাহ হিসাবে ধরা হয়। আজ যেহেতু সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস এবং আর যেহেতু আজ 10 ডিগ্রি সেলসিয়াস, সেই ক্ষেত্রে কিন্তু আজ শৈত্যপ্রবাহ নেই বললেই চলে। তবে যেমনটা বলছিলাম শুরুর দিকেই যে বাতাসের যে হিম বাতাস বয়ে যাচ্ছে সেটি কিন্তু রয়েছে। অন্যদিকে এই শীতের তীব্রতার কারণে ঠান্ডাজনিত রোগ কিন্তু বেড়েছে। সেই জায়গা থেকে চিকিৎসকরা কিন্তু পরামর্শ দিচ্ছেন যে যতটা সম্ভব একটু সচেতন হওয়া, সবাইকে সচেতন হওয়া। এবং এই হাতিরঝিল এলাকায় আমরা দেখছি যে ছিন্নমূল মানুষ এবং সাধারণ মানুষ যারা আছেন তারা তাদের একদম প্রয়োজনীয় কাজেই কিন্তু বের হয়েছেন। অন্যদিকে শুধুমাত্র এই হিম বাতাসে কিংবা শীতের যে তীব্রতা সেটি থাকাতে যে সাধারণ মানুষ যারা বের হচ্ছেন কিংবা যারা তাদের প্রয়োজনের কাজেই কিন্তু যাচ্ছেন, তো সব কিছু মিলে বলা চলে আজ সূর্যের দেখা মিলল শীতের যে তীব্রতা বা কিংবা যে হিম বাতাস সেটি কিন্তু বয়ে চলছে এই রাজধানীর বুকে। আমরা এতক্ষণ তো জানাচ্ছিলাম রাজধানীর খবর, আমরা এবার একটু রাজধানীর বাইরে যেতে চাই। আমরা মেহেরপুরে যেতে চাই। সেখানে আছেন আমার সহকর্মী ইয়ামিন, তার কাছে যেতে চাই আমরা। আজ সকালেও মেহেরপুরে 8.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে মেহেরপুর কৃষি বিভাগ। সেক্ষেত্রে অন্যান্য জেলার মতো যদি বলি, মেহেরপুরেও মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু বহমান রয়েছে। তো এই মৃদু শৈত্যপ্রবাহর কারণে মেহেরপুরের সাধারণ জনগণের যে স্বাভাবিক চলাচল সেটি যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমন সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছে, ঠান্ডাজনিত বিভিন্ন রোগে। মেহেরপুর জেনারেল হাসপাতাল, যেটি 250 শয্যা বিশিষ্ট, কিন্তু 100 শয্যার সুযোগ সুবিধা রয়েছে। এই 100 শয্যার বিপরীতে মেহেরপুর জেনারেল হাসপাতালে বর্তমানে 320 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে
এবং এই 320 জন রোগীর মধ্যে কিন্তু অধিকাংশই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে তারা চিকিৎসা নিচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানাচ্ছে, মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রতিদিন এছাড়াও 1 থেকে 1,500 রোগী বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে, যারও অধিকাংশই ঠান্ডাজনিত বিভিন্ন রোগে তারা আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছে। তো সেক্ষেত্রে যে সকল রোগীরা আসছেন তাদের অধিকাংশই আমরা কথা বলে দেখেছি ঠান্ডাজনিত, যেমন নিউমোনিয়া, ব্রঙ্কালাইটিস, শ্বাসকষ্টজনিত এবং সর্দি, কাশি, এই ধরনের রোগে কিন্তু তারা বেশি আক্রান্ত হচ্ছে। যে সকল রোগীরা ভর্তি রয়েছেন তার মধ্যে অনেক শিশু রয়েছেন এবং বৃদ্ধ রয়েছেন, যারা এই ঠান্ডার কারণে মানে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে তারা বেশ কষ্ট পাচ্ছেন। হাসপাতালে আমরা দেখেছি যে বেড না থাকার কারণে অনেক রোগী কিন্তু হাসপাতালের বারান্দায় কিংবা মেঝেতে শুয়ে তারা অবস্থান করছেন এবং তাদের অভিযোগ যে তারা হাসপাতালে যখন মেঝেতে কিংবা ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসছে, তারা চিকিৎসা নিয়ে তারা সুস্থ হওয়া থেকে অসুস্থ হয়ে যাচ্ছে বেশি। তো সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু জানাচ্ছে যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু বর্তমানে যে ঠান্ডা মৃদু আবহাওয়া চলছে সেক্ষেত্রে আসলে উত্তরের যে হিমেল হাওয়া, সেই হিমেল হাওয়ার সংস্পর্শে যেন শিশুরা না পৌঁছায় সেই বিষয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে। এই ছিল মেহেরপুরের ঠান্ডাজনিত রোগ সর্বশেষ খবর। শীতের খবর জানতে যুক্ত ছিলাম মেহেরপুরে এবং শুরুতেই যুক্ত ছিলাম রাজধানীর হাতিরঝিল থেকে। যশোরে পাটালি ও ঝোলা গুড়ের সুনাম দেশব্যাপী। গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। উৎপাদিত গুড়ের দামও পাচ্ছেন বেশ ভালো। এ মৌসুমে 105 কোটি টাকার গুড় বিক্রির আশা কৃষি বিভাগের। চুয়াডাঙ্গার সরোজগঞ্জেও জমজমাট গুড়ের হাট। ভোর থেকেই গাছিদের কর্মব্যস্ততা। সূর্য যখন পূব আকাশে উঁকি দেয়, ঠিক তখনই গাছিরা আপন মনে খেজুর গাছ থেকে রস আহরণ করেন। রস থেকে তৈরি হয় ভেজালমুক্ত সুস্বাদু খেজুরের গুড়। যশোরের পাটালি ও ঝোলা গুড়ের সুনাম দেশব্যাপী। জেলার বিভিন্ন গ্রামে পুরোদমে চলছে রস সংগ্রহ ও জাল দিয়ে গুড় তৈরির কাজ। পাটালি ও ঝোলা গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছি ও কৃষক পরিবারগুলো। উৎপাদিত গুড়ের দাম ভালো পাচ্ছেন বলে জানান তারা। আমাদের এই গুড় উৎপাদনটা ভালোই হয়। উৎপাদনটা দিয়েই আমাদের বাড়তি কিছু টাকা আমরা সঞ্চয় জমা করে রাখি। 120টা গাছ কাটলেই 1,10,000 টাকা ডানি ফেলা কোনো অসম্ভব কিছু না। গুড়ের দামটা ওরা আগে বিক্রি করতো 300, 250, সর্বোচ্চ 400 টাকা। এখন সেই গুড়টা তারা বিক্রি করছে 700 টাকা কেজি। ফলে কি হচ্ছে, অঞ্চলের এই গাছিদের কি অর্থনৈতিকভাবে তারা কিন্তু লাভবান হচ্ছে। কৃষি বিভাগ বলছে গুড়ের উৎপাদন বাড়াতে ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। গাছিদের সাথে আছি এবং তাদের সার্বক্ষণিক তদারকি করছি। গুড়ের চাহিদা স্থানীয় বাজারকে মেইনটেইন করে আমরা আমাদের সারা দেশের যে সমস্ত গুড়ের চাহিদা আছে সেই সমস্ত বাজারে আমরা প্রেরণ করতে পারি। যশোর জেলায় 22 লক্ষাধিক খেজুরের গাছ রয়েছে, যার মধ্যে 3.5 লাখ গাছ থেকে রস আহরণ করে 6,250 জন গাছি। এদিকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে জমজমাট খেজুরের গুড়ের হাট। চাহিদা বেশি থাকায় সরবরাহ ভালো। স্বাদে ও ঘ্রাণে অতুলনীয় হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে আসেন ক্রেতারা। সপ্তাহে 2 দিন, সোমবার ও শুক্রবার এই হাট বসে। ভোর থেকে দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। এখানকার গুড় মান খুবই ভালো। আমাদের ওখানে গুড় নিয়ে যায় মানুষ, পিঠাটা খায় শীত মৌসুমে। শীতের কারণে আমদানি বেশি হয়েছে বাজারে। গুড় কিনে নিয়ে যাবো ভালো গুড়। এখানে নাকি খেজুরের অরিজিনাল গুড় পাওয়া যায়। এখানে 27,000 মেট্রিক টন গুড় উৎপাদন হবে বলে আমরা আশা করছি এবং যেখান থেকে 50 থেকে 60 কোটি টাকা উপার্জন করা সম্ভব হবে। শীত মৌসুমে 2.5 লাখ খেজুর গাছ থেকে প্রায় 27 মেট্রিক টন গুড় উৎপাদনের আশা চুয়াডাঙ্গা কৃষি বিভাগের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। 40 বছরেও আসামির দেখা পায়নি কুষ্টিয়ার খোকসা উপজেলার উপকারী কারাগারটি। জেলখানাটিতে আসামির বদলে জায়গা পেয়েছে গবাদি পশু, জ্বালানি কাঠ। অব্যাহত থাকায় পড়েছে মরিচা, খুলে পড়ছে পলেস্তরা। সংস্কার করে সমাজের সেবামূলক কাজে ব্যবহারের দাবি এলাকাবাসীর। বাবুল হোসেনের ক্যামেরায় এস.এম. রাশেদের রিপোর্ট। নির্মাণের পর থেকে পড়ে আছে কুষ্টিয়ার খোকসা উপজেলার উপকারাগারটি। 80 দশকে নির্মিত নির্জন এলাকায় রংহীন জেলখানার প্রধান ফটক। আশেপাশের জমিও হয়েছে বেদখল।
উপকারাগারটিতে রয়েছে একটি প্রবেশপথ, 2টি কয়েদি রাখার হলরুম, 2টি সাক্ষাৎকার কক্ষ, একটি স্টোর রুম, 2 কক্ষ বিশিষ্ট একটি অফিস রুম, রয়েছে 3 কক্ষ বিশিষ্ট একটি কোয়ার্টারও। 40 বছর ধরে অব্যবহৃত থাকায় লোহায় পড়েছে মরিচা, খুলে পড়েছে পলেস্তারা, সময়ের পরিক্রমায় হারিয়ে গেছে দরজা জানালার কাঠ, বন্দি রাখার জায়গায় রাখা হয়েছে জ্বালানি কাঠ। উপকারাগারটিতে সংস্কার করে সমাজসেবামূলক যে কোনো কাজে ব্যবহারের দাবি এলাকাবাসীর। 80 দশকে প্রতিষ্ঠিত এই কক্ষ উপকারাগার পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে কোনো আজ পর্যন্ত আমরা শুনি নাই যে কোনো কার্যক্রম হয়েছে। পুনর্মেরামত করে যদি সরকার কোনো পদক্ষেপ নেয়, উন্নয়নমূলক কোনো কাজে ব্যবহার করে, শোধনাগার হোক আর যাই হোক না কেন, তাহলে ভালো হয়। সংস্কার করে অন্য কাজে ব্যবহারের আশ্বাস সমাজসেবা কর্মকর্তার। এটা আন্তঃমন্ত্রণালয়ের বিষয়। সরকার যদি কোনো ওইগুলো মেরামতের কোনো উদ্যোগ নেয় কিংবা নতুন করে সংস্কারের কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে তো ভালো হয়। জেলা সমাজসেবা অফিসের তথ্য মতে উপকারাগারটি 3 একর জায়গার উপর নির্মিত হয়েছে। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। শিক্ষক নিয়োগে জালিয়াতি, জাল করা হয়েছে শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি, স্কুল কমিটির সভাপতি ও সদস্যের স্বাক্ষর। মেহেরপুরের 14টি মাধ্যমিক বিদ্যালয়ে এমন অন্তত 69 জন ভুয়া শিক্ষকের সন্ধান মিলেছে প্রাথমিক তদন্তে। প্রধান শিক্ষকরা বলছেন, তৎকালীন জনপ্রতিনিধিদের চাপ ও প্রভাবে পুরো প্রক্রিয়াটি হয়েছে। বেনিয়ামিনের রিপোর্ট। নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আবেদন আহ্বানের পর পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত করা প্রার্থী, এটি স্বাভাবিক নিয়ম হলেও মেহেরপুরে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে হয়েছে ব্যতিক্রম। জেলার 14টি মাধ্যমিক বিদ্যালয়ে বিগত আওয়ামী লীগ শাসনামলে অন্তত 69 জন ভুয়া শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে। তাদের অনেকের বেতন চালু হলেও যশোর শিক্ষা বোর্ডে সংশ্লিষ্ট শাখার অনুমতি সম্বলিত কোনো চিঠির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। জালিয়াতির মাধ্যমে শিক্ষক নিয়োগে মোটা অঙ্কের অর্থ লেনদেনেরও অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষকরা বলছেন, তৎকালীন জনপ্রতিনিধিদের চাপ ও প্রভাবে পুরো প্রক্রিয়াটি হয়েছে। 2022 সালে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মনসুর আলী সভাপতি হওয়ার পর ব্যাকডেটে 4 জন শিক্ষিকাকে নিয়োগ দেওয়া হয়। এই 4 জনের সার্টিফিকেট যাচাই করতে দেখা যায় যে 4 জনের সার্টিফিকেটই জাল। ক্যাডার বাহিনী রামদার পর্যন্ত আমার স্কুল পর্যন্ত এসেছে এবং সেই ভয়ে আমাকে সব ছেড়ে দিতে হয়েছে। বিদ্যালয়গুলোর বর্তমান পরিচালনা পরিষদের সদস্যরা বলছেন, জাল করা হয়েছে তাদের স্বাক্ষরও। স্বাক্ষর এখানে দেওয়া আছে, সে দুটো আলাদা আলাদা আছে এবং স্বাক্ষর আমার নয়। আমার যে স্বাক্ষর আপনাদের দেখাইছে বা আপনারা দেখছেন বা এখন আমাকে দেখাচ্ছেন, এই স্বাক্ষর আমার না। তবে অভিযুক্ত শিক্ষকরা সব অস্বীকার করছেন। বেতন খাচ্ছি আমরা, এখন যদি আমাদের যদি এই ভোগান্তির ভিতরে যদি সরকার যদি আমাদের ফেলে রাখে, তাহলে তো এটা তো আদৌ সত্য না। পরীক্ষা দিয়েছি, পরীক্ষার রেজাল্ট হয়েছে, নিয়োগপত্র পাইছি, তারপরে আমরা যোগদান করেছি। এদিকে বিষয়টি জানাজানি হলে তদন্তে নেমেছে মাধ্যমিক শিক্ষা বিভাগ ও দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে অনেক প্রমাণ তাদের হাতে এসেছে, চলছে আরও বিশ্লেষণ। প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে, আমরা আরও কিছু রেকর্ডপত্র সংগ্রহ করব এবং বিস্তারিত প্রতিবেদন আমরা কমিশনে দাখিল করব। ভুয়া নিয়োগের মাধ্যমে রাষ্ট্রের যে বড় ধরনের টাকা বা অর্থের যে লেনদেন সেটা একটু প্রমাণিত হচ্ছে। তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলি চলমান আছে। আমরা আশা করি অবশ্যই আমরা সেই সুষ্ঠুভাবে তদন্ত করে আমরা তার একটি সুরাহা করতে পারবো। মেহেরপুরে 177টি মাধ্যমিক বিদ্যালয়ে 5569 জন শিক্ষক কর্মরত রয়েছেন। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। দখল আর ভরাটে অস্তিত্ব হারাতে বসেছে খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাঠি গ্রামের খালগুলো। একসময় কৃষি, মৎস্য ও দৈনন্দিন জীবনের প্রধান ভরসা থাকা প্রায় 20 একর আয়তনের এসব খাল এখন ব্যক্তি দখলে। ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে কৃষি ক্ষতি আর জীবন জীবিকায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাঠি গ্রাম। প্রায় 2000 পরিবারের এই গ্রামে একসময় প্রায় 20 একর আয়তনের একাধিক খাল ছিল কৃষি ও মৎস্যের প্রধান ভরসা। এখন দখল ও ভরাটে সেই খালগুলোর অস্তিত্ব হুমকির মুখে। গ্রামের ভেতর ও চারপাশ দিয়ে বয়ে যাওয়া খালগুলো কয়েকটি পরিবারের দখলে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। কোথাও খাল ভরাট করে জমি তৈরি করা হয়েছে, আবার কোথাও ভরাট খালের উপর নির্মাণ করা হয়েছে
বসতঘর। সরেজমিনে দেখা গেছে খালের বিভিন্ন অংশ মাটি দিয়ে ভরাট করা, কোথাও পানি থাকলেও অধিকাংশ স্থানে নেই স্বাভাবিক প্রবাহ। এখানে আমরা বহুত মাছ মারিছি, শুধু আমরা না, আমাদের বাচ্চারাও মারিছে। খালটা খাসখাল ছিল। ওরা বাদী হয়ে মামলা করেছে, আমরা তার কন্টেস্ট করে ওরা হারিয়ে গেছে, তদবিরভাবে খারিজ আপিল করেছে, জজ কোর্টে খারিজ হয়ে গেছে। এসব খাল থেকে মাছ ধরা তো দূরের কথা, কৃষিকাজের জন্য পানি সংগ্রহ করতে পারছেন না স্থানীয়রা। খালের মুখ ও বিভিন্ন অংশ বন্ধ থাকায় বর্ষা মৌসুমে দেখা দেয় তীব্র জলাবদ্ধতা। এতে ভেসে যায় মাছের ঘের, ক্ষতিগ্রস্ত হয় কৃষি জমি, সৃষ্টি হয় নানা সামাজিক ও অর্থনৈতিক সংকট। পানি নিতে দেবে না, মাছ মাটি দেবে না, জানে পুকুর কেটে তুই। তারা এই খালের জায়গা দখল করে ঘরবাড়ি নির্মাণ করার কারণে পানি সত্যি পারতেছে না। ভুক্তভোগীদের অভিযোগ, আজিজুর রহমান সানা ও তার ভাই সহ শরিকরা দীর্ঘদিন ধরে এসব খাল দখল করে রেখেছেন। তবে অভিযুক্ত পরিবারের দাবি, খালগুলো তাদের মালিকানাধীন এবং তারা নিয়মিত খাজনা দিয়ে আসছেন। ৭৪ বছর বয়স, তার আগে তো আর বাবা নেওয়া, ব্রিটিশ আমল থেকে নেওয়া। আর আমাদের নামে রেকর্ড। কোর্টে যদি প্রমাণ করে যে এটা সরকারি, তাহলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সরকারি অনুযায়ী যেটা টেন্ডার আপনারা করে নিতে পারবেন। জেলা প্রশাসন বলছে, আইন অনুযায়ী সাধারণ মানুষের ব্যবহারের কোনো খাল ব্যক্তি মালিকানাধীন হতে পারে না। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। তদন্ত কমিটি খুব দ্রুততা সময়ের মধ্যে একটু দিক, আর রেকর্ড যে কারেকশনের যে বিষয়টা, সেটি যদি ব্যক্তির মালিকানায় থাকলে তাহলে আইনগতভাবে সে একটু তার দেখাবে, অধিকার দেখাবে। আবার খাসকরণের জন্য একটু সময় লাগে, সেটি আমরা করব। কয়রা উপজেলার ঘুগরাকাঠি গ্রামে প্রায় 10,000 মানুষের বসবাস। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশের বাইরের খবর। আটলান্টিক মহাসাগর থেকে রাশিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন কোস্টগার্ড এবং সামরিক বিশেষ বাহিনী মারিনেরা নামের ট্যাঙ্কারটি জব্দ করে। এ ঘটনায় মস্কো, ওয়াশিংটন উত্তেজনা দেখা দিয়েছে। জাহাজ জব্দকে আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একই দিনে ক্যারিবীয় সাগর থেকে আরও একটি ট্যাঙ্কার জব্দ করে মার্কিন সেনারা। এদিকে মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণ সহ দেশটির জন্য 3 ধাপের পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আটলান্টিক মহাসাগর থেকে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট রাশিয়ার পতাকাবাহী একটি জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ট্যাঙ্কারটিকে পাহারা দিয়ে রাখতে মস্কো নৌবাহিনী মোতায়েন করেছে, এমন খবরের মধ্যেই বুধবার এ পদক্ষেপ নিল দেশটি। মার্কিন কোস্টগার্ড এবং সামরিক বিশেষ বাহিনী মারিনেরা নামের ট্যাঙ্কারটি জব্দ করে বলে জানা গেছে। একই দিন ক্যারিবীয় সাগরে এম সোফিয়া নামের আরেকটি ট্যাঙ্কারও আটক করা হয়েছে। অতীতে মারিনেরা ট্যাঙ্কারে ভেনেজুয়েলার তেল বহন করা হতো, তবে বর্তমানে এটি খালি ছিল। এই খালি ট্যাঙ্কারটি যুক্তরাষ্ট্র জব্দ করেছে। ট্যাঙ্কারটির নাম আগে ছিল বেলা 1, এর নাম বদলে মারিনেরা রাখা হয়। গায়ানার পতাকাবাহী ট্যাঙ্কারটি পরে রুশ ট্যাঙ্কারে রূপান্তরিত করা হয়। এদিকে এই ট্যাঙ্কার জব্দ নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, যুক্তরাষ্ট্র ট্যাঙ্কার জব্দ করে আন্তর্জাতিক সমুদ্র আইন ভঙ্গ করেছে। বিবৃতিতে রুশ পরিবহন মন্ত্রণালয় জানায়, 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে। কোনো দেশই অন্য দেশে নিবন্ধিত করা কোনো জাহাজের উপর শক্তি প্রয়োগ করার অধিকার রাখে না। ভেনেজুয়েলার জন্য একটি 3 ধাপের পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। প্রথম ধাপে তেল বিক্রি ও রাজস্ব নিয়ন্ত্রণ, দ্বিতীয় ধাপে মার্কিন কোম্পানির প্রবেশ এবং দেশের রাজনৈতিক দল ও জনগণের মধ্যে সমঝোতা, এবং তৃতীয় ধাপে পুরানো সরকারের কাছ থেকে ক্ষমতা নতুন দলের কাছে হস্তান্তর অন্তর্ভুক্ত। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। গ্রিনল্যান্ড কিনে নেওয়ার বিষয়ে আলোচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন জাতীয় নিরাপত্তা দল। বুধবার বিষয়টি জানায় হোয়াইট হাউস। শিগগিরই গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের সঙ্গে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে দ্বীপটিকে ঘিরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছে ইউরোপীয় কাউন্সিল। যুক্তরাষ্ট্রের অধিগ্রহণের ঝুঁকির মুখে গ্রিনল্যান্ড। ইউরোপীয় নেতারা দ্বীপটি ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ও তার প্রশাসনের একের পর এক হুমকির তীব্র বিরোধিতা করলেও নিজ পরিকল্পনায় অনড় ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে বুধবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে প্রেস সচিব ক্যারোলাইন লেভিট জানান, ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা দল গ্রিনল্যান্ড ক্রয় নিয়ে আলোচনা করছেন। তিনি বলেন, এটি নতুন কোনো ধারণা নয়, বহু বছর আগে থেকেই অনেক মার্কিন প্রেসিডেন্টই এই সম্ভাবনার কথা বিবেচনা করেছেন। আর্কটিক অঞ্চলে প্রতিদ্বন্দ্বীদের আগ্রাসন রুখতে এবং কৌশলগত সুবিধা অর্জনে এই
এই ক্রয় কার্যকর হতে পারে বলে জানান তিনি। লিভিট আরও বলেন, ট্রাম্প সবসময় কূটনীতি ও কূটনৈতিক সমাধানকে প্রথমে প্রাধান্য দেন, তবে সব বিকল্প উন্মুক্ত রয়েছে বলেও জানান প্রেস সচিব। ভেনেজুয়েলা ও ইরান সম্পর্কিত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত আছেন ট্রাম্প, তবে প্রথম চেষ্টায় সমঝোতা ও আলোচনায় প্রাধান্য পাবে। গ্রিনল্যান্ড ইস্যুতে আগামী সপ্তাহে ডেনমার্কের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকি শনাক্ত হলে দেশটির সব প্রেসিডেন্টেরই সামরিক বিকল্প বেছে নেয়ার অধিকার রয়েছে। এদিকে গ্রিনল্যান্ডের সাধারণ মানুষের প্রতি সমর্থন জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। তিনি বলেন, গ্রিনল্যান্ড তার জনগণের অংশ এবং কোনো সিদ্ধান্ত তাদের অনুমতি ছাড়া নেওয়া যাবে না। তিনি সতর্ক করে বলেন, দ্বীপটিকে ঘিরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইউরোপ সবসময় বহুপাক্ষিক নীতি ও আইনকে সমর্থন করবে বলে জানান তিনি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। খেলার খবর। সরকারের সঙ্গে আলোচনার পরে ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। জাতির মর্যাদা ও ক্রিকেটারের নিরাপত্তা উপেক্ষা করে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। নিরাপত্তা ঝুঁকির বিষয়ে আরও বিস্তারিতভাবে তুলে ধরে বৃহস্পতিবারের মধ্যে আবারও চিঠি পাঠাবে আইসিসি। প্রত্যাশা, টাইগারদের ম্যাচগুলো স্থানান্তর করে দেয়া হবে শ্রীলঙ্কায়। ভারত বিশ্বকাপ আর সীমাবদ্ধ নেই ক্রিকেটের মাঠে, বরং এটা এখন রাষ্ট্রীয় ইস্যু। বুধবার তাই বিসিবি কর্তাদের দেখা গেল সচিবালয়ে। মঙ্গলবার রাতে আসা আইসিসির জবাবে সন্তুষ্ট নয় বিসিবি। বৃহত্তর প্রেক্ষাপটে নিরাপত্তা ইস্যু আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বৃহস্পতিবারের মধ্যে আরও একবার পাঠানো হবে চিঠি। পরিস্থিতি বুঝে ক্রিকেট নীতি নির্ধারকরা বদলে দিবে ভেন্যু, প্রত্যাশা সংশ্লিষ্টদের। জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। বৃহস্পতিবারের মধ্যে আরও এক দফায় চিঠি পাঠানো হবে আইসিসিতে। ক্রিকেট নীতি নির্ধারকরা নিরাপত্তার ইস্যুটা মাথায় রেখে ভেন্যু বদলে দিবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠিতে পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই। আমাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে, সেই যথেষ্ট শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বুঝাবো। আমাদের স্ট্যান্ডের মূল নীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। তবে ভেন্যু বদল না করলে কি হবে? 2026 টি-20 বিশ্বকাপে টাইগারদের ভবিষ্যৎই বাকি। বিসিবি নিজেদের সিদ্ধান্তে অনড়। দরকার হলে বিসর্জন দেয়া হবে বিশ্বকাপ। তবুও কোনো প্রকার সমঝোতায় রাজি নয় দেশের ক্রিকেট নিয়ন্ত্রকরা। বিসিবি সেটাও কনসিডার করবে, যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি, এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক অ্যান্সার পাবো। ভারতে না যাওয়ার বিনিময়ে যদি বিশ্বকাপ কনসিডার করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, সিচুয়েশন আমাদেরকে বলছে। আমরা আমাদের ব্যাপারে অনড়। 8 ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার কথা টাইগারদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে নিয়ে আক্রমণাত্মক ভাষায় কথা বলছে অনেক ভারতীয়। তবে এর মাঝেও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন কেউ কেউ। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ প্রশ্ন তুলেছেন, মোস্তাফিজের দোষটা কি ছিল? আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ভারতীয়দের যুদ্ধংদেহী মনোভাবের সমালোচনা করছেন। এক মোস্তাফিজ ইস্যুতে উত্তাপ, এরপর বিশ্বকাপ খেলতে ভারতে যেতে বাংলাদেশের অস্বীকৃতি আর আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ অন্তর্বর্তী সরকারের। সব মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কেই এখন টানাপোড়েন। উত্তেজিত কণ্ঠে বাংলাদেশকে দোষারোপ করছেন ভারতের ক্রিকেট সংশ্লিষ্ট ও রাজনীতিবিদরা। শিষ্টাচার ভুলে বাংলাদেশকে খাটো করতে যাচ্ছে তাই ভাষায় কথা বলছেন প্রতিবেশী দেশটির অনেকে। সৌহার্দ্য ভুলে শত্রু ভাবাপন্ন মনোভাব পোষণ করছেন। তবে এর মাঝেই কেউ কেউ বিচক্ষণতার পরিচয়ও দিচ্ছেন। দুদিন আগেই প্রবীণ রাজনীতিবিদ শশী থারুর, কীর্তি আজাদরা ভারতের বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচনা করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। খেলোয়াড়ের দোষটা কি? মানলাম পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক খুব খারাপ,
কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের কি করেছে? তাদের সঙ্গে তো আমাদের সম্পর্ক ভালোই ছিল। শুধু মুসলিমরাই নন, হিন্দু ধর্মাবলম্বী অনেকেও বলেছেন একই কথা। জনতা দলের উপদেষ্টা কিষাণ চাঁদ ত্যাগী আর তেলেগু দেশম পার্টির নেতা শ্রীকৃষ্ণ দেভারায়ালুর মতে ক্রিকেটের সঙ্গে রাজনীতি মিলিয়ে পুরো বিষয়টি ঘোলাটে করেছে ভারতই। ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেলানো মোটেও ঠিক নয়। বর্তমান প্রেক্ষাপটে ক্রিকেটে বাংলাদেশ ও ভারতকে এক করা কঠিন, কিন্তু খেলাটাকে রাজনীতির বাইরে রাখা যেত। দুদেশের সম্পর্ক সব সময়ই ভালো ছিল। এখন যেহেতু কিছু সমস্যা হয়েছে, সেগুলো ঠিক করতে কাজ করতে হবে। বাণিজ্য আর ক্রীড়া হতে পারত সবচেয়ে ভালো মাধ্যম। বাংলাদেশ ভারত ছাপিয়ে সাউথ এশিয়ার সব দেশের ক্রিকেট ফলোয়াররাই ভারতের সমালোচনায় মুখর। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী তো বলেই দিয়েছেন, বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ সম্ভব নয়। মাকসুম আলম খান, সময় সংবাদ। বিপিএল দিয়েই উত্থান, তাই বাংলাদেশে খেলতে বরাবরই ভালোবাসেন আফগানিস্তানের ওপেনার রহমতুল্লাহ গুরবাজ। ঢাকা ক্যাপিটালসের হয়ে এবার জিততে চান বিপিএল শিরোপাও। মাঠে প্রবল প্রতিপক্ষ থাকলেও লিটন তাসকিনদের সঙ্গে ভালো সম্পর্ক গুরবাজের। আসন্ন টি-20 বিশ্বকাপে আফগান দল নিয়েও বড় স্বপ্ন দেখছেন এই ওপেনার। সিলেট থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। I can only say Kamunase Bengali fans. That's it. ভালোবাসি IPL ক্রিকেট ইজ ইন বিপিএল খেলতে বাংলাদেশে এসে বিদেশি ক্রিকেটাররা চেষ্টা করেন টুকটাক বাংলা বলার। রহমানুল্লাহ গুরবাজও ব্যতিক্রম নন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বরাবরই এই আফগানের কাছে বিশেষ। বিপিএল নিয়ে এখন সমালোচনা হলেও একসময় এই টুর্নামেন্ট ছিল অনেক ক্রিকেটারের স্বপ্ন। অনেকেই বিপিএল এ ভালো করে সুযোগ পেয়েছেন জাতীয় দলে। গুরবাজের গল্পটাও তেমন। বিপিএল ইজ মাই ফার্স্ট ফ্র্যাঞ্চাইজ টু বিপিএল আমার খেলা প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। আমার অভিজ্ঞতা খুব ভালো। এখানকার সমর্থকরা সব সময় আমাকে সাপোর্ট দিয়েছে। আমি বাংলাদেশে খেলতে ভালোবাসি। আমি বিশ্বের যেখানেই খেলি না কেন, আমার লক্ষ্য একটাই থাকে, দলের জয়ে অবদান রাখা। সম্প্রতি বাংলাদেশ আফগানিস্তান দ্বৈরথ পেয়েছে ভিন্ন মাত্রা। দু দলের ক্রিকেটাররা যে লড়াই বেশ উপভোগ করেন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বদলে দিয়েছে ক্রিকেটারদের সম্পর্ক। আজ প্রতিপক্ষ তো কাল সতীর্থ। তাসকিন লিটনের সঙ্গে গুরবাজের সম্পর্কটাও তেমন। ওয়ানডে অথবা টি-20 ঢাকা এক্সপ্রেসকে নিয়ে 22 গজে অস্বস্তি আছে গুরবাজের। তাসকিনকে জিজ্ঞাসা করেন আমাকে ভয় পায় কিনা। আমাকে কিন্তু ভয় পাওয়ার কথা। আমি ওর বলে আউট হয়েছি, আবার অনেক ছয়ও মেরেছি। ক্রিকেটের বাইরেও লিটনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। সবশেষ টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। রশিদ গুরবাজদের সমীহ করে না এমন দল নেই ক্রিকেট বিশ্বে। সীমিত সুযোগ সুবিধা নিয়েও বৈশ্বিক ইভেন্টে আফগানিস্তানের সাফল্য ঈর্ষণীয়। পরিশ্রম এবং প্রতিভা দুটো কারণে আফগানিস্তান ক্রিকেট সাফল্য পাচ্ছে। বিশ্বকাপে আমাদের প্রতিপক্ষ কারা ওসব নিয়ে চিন্তা করছি না। কানাডা বা দক্ষিণ আফ্রিকা সবাইকে সমান চোখে দেখি। ক্রিকেট বিশ্বে বিস্ময় জায়গা নিয়ে আফগানরা আরো এক ধাপ এগিয়ে যাবে বিশ্বাস ঢাকা ক্যাপিটালসে খেলতে আসে গুরবাজের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। প্রথম জয়ের খোঁজে নিজেদের ষষ্ঠ ম্যাচে মাঠে নামবে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। তাদের প্রতিপক্ষ টেবিলের 4 নম্বরে থাকা রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচ শুরু দুপুর 1টায়। গেল ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ধরাশয়ী হয়েছে নোয়াখালী। ব্যাটিংয়ে বাজে অবস্থা লোকাল ক্রিকেটারদের। হাবিবুর রহমান সোহান, সৌম্য, মুমিন শাহরিয়ার, অঙ্কনরা রান পাচ্ছেন না, যার কারণে বিপাকে পড়তে হচ্ছে দলকে। ঢাকার কাছে 7 উইকেটে হেরেছে নোয়াখালী। তাদের জন্য চ্যালেঞ্জ জয়ে ফেরার। সেই লক্ষ্যে রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে খালেদ মাহমুদ সুজনের দল। অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্সেও নেই একেবারে ভালো পজিশনে। টেবিলের 4-এ অবস্থান করছে তারা। তবে সর্বশেষ ম্যাচে রংপুরকে সুপার ওভারে হারিয়েছে তারা, যা আত্মবিশ্বাস বাড়িয়েছে দলটির। তাই নোয়াখালীর বিপক্ষে জয় পাওয়া কঠিন হওয়ার কথা নয় পদ্মাপাড়ের দলটির। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 4 দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। 9 জেলায় অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। গুলশানে বৈঠকে রাষ্ট্রদূত। জকসুতে প্রথমবার এই শিবিরের বাজিমাত। প্রথম ভিপি হলেন রিয়াজুল ইসলাম। জিএস, এজিএস সহ 16 পদে জয় জয়কার। প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা কামনা। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ আলিফ।
আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।